সো গাইজ, মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, কেননা চ্যানেলটি একেবারে নতুন। আর এই চ্যানেলে সব ধরনের থ্রিলার, সাসপেন্স, সাইফাই আর অ্যাকশন মুভি আসতে চলেছে, তাই এখনই সাবস্ক্রাইব করে দাও। তাহলে আর কোনো অতিরিক্ত কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ফটিকো নামে একটি কোম্পানি থেকে দুইজন সিকিউরিটি গার্ড কোটি কোটি টাকার ব্যাগ ভর্তি একটি ট্রাক নিয়ে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের সামনে কিছু ওয়ার্কার রাস্তার মাঝখানে একটি ট্রাক দাঁড় করিয়ে গাড়িটিকে ঘিরে ধরে এবং তাদের দিকে বন্দুক তাক করে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। আসলে তারা ওয়ার্কার ছিল না, তারা ছিল ওয়ার্কারের ছদ্মবেশে কুখ্যাত ডাকাত, আর তারা এখানে ডাকাতি করতে এসেছে। ডাকাতগুলোর মধ্যে থেকে একজন সেই ট্রাকের দরজাটা কাটতে থাকে। দরজা কাটার পর সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের নিচে নামায় আর সমস্ত টাকা পয়সা লুট করতে থাকে। এই সময় আমরা কয়েকটি গুলি শব্দ শুনতে পাই। এখানে ডাকাতরা সেই ট্রাকে থাকা দুইজন সিকিউরিটি গার্ড এবং একজন পথচারীকে গুলি করে মেরে ফেলে, যে তাদের দেখে ফেলেছিল। কিন্তু পথচারীটি কে এবং তার চেহারা আমাদের দেখানো হয় না, সাসপেন্স রাখা হয়, যেটা আমরা সামনে জানতে পারবো। পুলিশ সেখানে এসে পৌঁছানোর আগেই ডাকাতরা টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে ফটিকো কোম্পানি সম্পর্কে কিছু তথ্য বলে রাখি। ফটিকো হলো মূলত একটি সিকিউরিটি এজেন্সি যাদের কাজ হলো শহরে বড় বড় বিজনেসম্যান, প্রাইভেট ব্যাংক ও নানান কোম্পানির ব্যবসার টাকা বা মূল্যবান সম্পদ সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। এরপর আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এই মুভির প্রধান চরিত্রকে দেখতে পাই, যার নাম প্যাট্রিক। সে ফটিকো কোম্পানিতে সিকিউরিটি জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। এখানে ফটিকো কোম্পানির ম্যানেজার প্যাট্রিকের আবেদন করা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারে প্যাট্রিক আগে ইউরোপের একটি সিকিউরিটি এজেন্সিতে কাজ করত, তাই তার এই কাজে অভিজ্ঞতা রয়েছে। এইটা ম্যানেজারের জন্য বেশ ভালো খবর ছিল, কারণ তাদের এই কাজে প্রফেশনাল লোক প্রয়োজন। কিন্তু এই কাজ তার আগের কাজের থেকে আরো বেশি ঝুঁকিপূর্ণ। এরপর প্যাট্রিকের বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চাইলে প্যাট্রিক বলে তার ডিভোর্স হয়ে গেছে, এখন তার কোনো পরিবার নেই। যা শুনে ম্যানেজার আরো বেশি খুশি হয়ে যায়, কারণ এই কাজে জীবনের ঝুঁকি রয়েছে। তাই প্যাট্রিকের পরিবার না থাকায় সে নিশ্চিন্তে এই কাজ করতে পারবে, কেননা ফটিকো কোম্পানির একটি ট্রাকে করে প্রতিদিন মাত্র 3জন সিকিউরিটি গার্ড নিয়ে $1.5 কোটি বেশি টাকা ডেলিভারি করে থাকে। এই কারণে ডাকাতের আক্রমণ হওয়া স্বাভাবিক এবং মারা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর এই কোম্পানির একজন পুরনো সিকিউরিটি গার্ড প্যাট্রিকের সাথে দেখা করতে আসে। তার নাম বুলেট। সে প্যাট্রিককে বলে, এই জবটা পাওয়ার জন্য তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, যেখানে তোমাকে মিনিমাম 70% মার্ক তুলতে হবে। বুলেট প্যাট্রিককে সব ধরনের ট্রেনিং দিবে। এরপর একে একে প্যাট্রিকের ট্রেনিং শুরু হয়, যেখানে ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে রানিং, সঠিকভাবে অস্ত্র চালানো, কোম্পানির ট্রাক চালানোর পরীক্ষা দেয়। এই সকল পরীক্ষা দেওয়ার পর প্যাট্রিক 70% মার্কস পায়, যা এই জব পাওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপর তার জব নিশ্চিত হয়ে যায়। এইখানে বুলেট প্যাট্রিককে একটা নিকনেম দেয়, যা ছিল এইস। তাই আমিও এখন থেকে প্যাট্রিককে এইস বলেই ডাকবো। বুলেট এইসকে তার টিমের সকল মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেয়, তবে এইসের সাথে কেউ পরিচয় হতে আগ্রহী ছিল না। এরপর এইসকে তারা অস্ত্র দেয়, যাতে সে আজকে থেকে তার কাজ শুরু করতে পারে। এরপর আমরা ড্যাব এবং তার পার্টনার জনকে দেখতে পাই, যারা আজকে একটা জায়গায় টাকা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সাথে আজকে বুলেটও যাবে। বুলেট এই ডেলিভারিটা করার জন্য ড্যাবের পার্টনার বদলে দেয় এবং এইসকে তাদের সাথে নিয়ে যায়। এইখানে ড্যাব এইসকে ভয় দেখিয়ে বলতে থাকে, এই জবটা অনেক ভয়ানক। এইটা শুনে এইস কিছুই বলে না, চুপচাপ থাকে। কিন্তু আমরা তো জানি এইস এর চেয়েও বেশি ভয়ানক। যাই হোক, এরপর তারা 3জন টাকার ব্যাগ ভর্তি একটি ট্রাক নিয়ে ডেলিভারি কাজে বেরিয়ে পড়ে। ট্রাকটি চালাচ্ছিল ড্যাব, আর তার পাশে বসেছিল এইস এবং পিছনে ছিল বুলেট। ড্যাব এইসকে বলতে থাকে, কয়েক মাস আগে যে ট্রাকটা ডাকাতি হয়েছিল সেটা মূলত আমারই চালানোর কথা ছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি সেদিন এই ট্রাকটা চালাতে পারিনি, যার কারণে আমি বেঁচে গেছি। এই কথা শুনে এইস ড্যাবের উপরে সন্দেহ করতে থাকে। এরপর এইস এবং বুলেট একটা বিল্ডিং এ প্রবেশ করে আর ডেলিভারির কাজ শেষ করে তাদের ট্রাকে ফিরে আসে। এরপর নিরাপদে পুনরায় তাদের অফিসে ফিরে যায়। তাদের অফিসটি হাই সিকিউরিটি দিয়ে ঘেরা, পুরোপুরি ভেতর থেকে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। 24 ঘন্টা সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলে। তাদের ট্রাকের সম্পূর্ণ সিকিউরিটি চেকআপের পরেই তাদের ট্রাকটিকে পুনরায় ভিতরে ঢুকতে দেওয়া হয়।
সেই দিনের কাজ শেষে বুলেট তার টিমের মেম্বারদের নিয়ে একটা রুমে প্রবেশ করে, যেখানে সকলকে তাদের আইডি কার্ডগুলো একটা বোর্ডে রেখে দিতে হতো। একে একে সবাই যখন সেই রুমে প্রবেশ করে, তখন বুলেট এইসকেও তার আইডি কার্ডটি বোর্ডে রেখে দিতে বলে। এইস তার আইডি কার্ড রাখার সময় সেই বোর্ডে থাকা সকল আইডি কার্ডগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকে। সে আইডি কার্ডগুলো এমনভাবে দেখছিল যেন সে একটা নির্দিষ্ট ব্যক্তির সন্ধান করছে। এরপর তারা সকলে একটা রুমে যায়, যেখানে সবাই প্রতিদিন কাজ শেষে এনজয় করত। সেখানে সবাই এইসকে নিয়ে আলোচনা করছিল। সেখানে থাকা কয়েকজন এমপ্লয়ি জনকে রাগিয়ে দেয়। তারা বলে এইস নতুন এসেই তার জায়গা দখল করে ফেলেছে। এইসকে নাকি তাদের বস খুবই পছন্দ করে এবং জনের কাজ এরপর থেকে সেই করবে। এগুলো শুনে জন আরো রেগে যায় এবং এই ব্যাপারে এইসের সাথে কথা বলতে যায়। তবে এইস তাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং তাকে কিছু টাকা দিয়ে একটি ড্রিঙ্ক কিনে তার থেকে দূরে দাঁড়িয়ে খেতে বলে, যাতে সে বিরক্তবোধ না হয়, যেটা সকলের সামনে জনের অপমানিত বোধ হয়। এইসের এই অ্যাটিটিউড ডেইনার খুব পছন্দ হয়। ডেইনা ছিল সেই কোম্পানিরও একজন সিকিউরিটি। এর পরের দিন আমরা দেখতে পাই সেই দিনও তারা তিনজন ব্যাগ ভর্তি টাকার একটা ট্রাক নিয়ে কোথাও ডেলিভারি করতে যাচ্ছে। তারা শহরের একটা জায়গায় গিয়ে থামে। সেখানে বুলেট একাই ব্যাগ ভর্তি টাকা নিয়ে ডেলিভারি করতে গিয়েছিল। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন বুলেট ফিরে আসে না, তখন ড্যাব ওয়াকিটকির মাধ্যমে বুলেটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স আসে না। কিছুক্ষণ পর যখন ওখান থেকে বুলেটের হেল্প কথাটা শুনতে পায়, তখনই তারা বুঝতে পারে যে ডাকাতদের হাতে বুলেট কিডন্যাপ হয়ে গেছে। সেই কিডন্যাপাররা বুলেটের পরিবর্তে সেই ট্রাকের সব টাকা, মানে প্রায় $25 লাখ দাবি করে, আর তা না হলে তারা বলে বুলেটকে মেরে ফেলবে। এই কথা শুনে ড্যাব পুরোই ঘাবড়ে যায়। ড্যাব এইসকে বলে কোম্পানির প্রোটোকল অনুযায়ী এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত, কিন্তু এইস তার কথা মানে না আর তাকে শান্ত হতে বলে। সেই বলে আমাদেরকে বুলেটকে বাঁচানো উচিত, কারণ সে আমাদেরও একজন সঙ্গী। তুমি চলে গেলে চলে যেতে পারো, আমি একাই বুলেটকে বাঁচাতে যাব। আর কোনো উপায় না দেখে ড্যাব ও বুলেটকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন ডাকাতের দেয়া নির্দিষ্ট একটা লোকেশনে যায়। সেখানে ডাকাতরা তাদের ট্রাকের সামনে ও পিছনের গাড়ি পার্ক করে। সামনের গাড়ি থেকে একজন মুখোশধারী ডাকাত বুলেটের মাথায় বন্দুক ধরে বের হয় এবং ট্রাকে থাকা এইস আর ড্যাবকে বলতে থাকে কোনো ধরনের চালাকি না করতে। আর ট্রাকের পেছনের দরজা খুলে দ্রুত সকল টাকা ওদের গাড়ির পিছনের ডিক্কিতে রেখে দিতে বলে। এইস এক এক করে সকল টাকার বস্তা সেই গাড়ির পিছনের ডিক্কিতে রাখতে শুরু করে। তবে এখানে এইস ইচ্ছে করেই টাকার একটি বস্তা নিচে ফেলে দেয়। এর জন্য সে গাড়িতে থাকা একজন লোক বেরিয়ে আসে আর এইসের উপর চিল্লাতে শুরু করে। এই সুযোগে এইস একটা গুলি করে সে ডাকাতকে মেরে ফেলে। এরপর এইস একে একে সকল ডাকাতকে নিখুঁতভাবে হেডশট দিয়ে মেরে ফেলে। সে এতটাই প্রফেশনাল ছিল যে একটা গুলিও তার মিস হয়নি। শেষ ডাকাতকে মারার পূর্বে এইস বলে, বল তোরা কার হয়ে কাজ করছিস। কিন্তু সে বলতে না চাইলে এইস তাকেও মেরে ফেলে। আর এই সিন থেকে বোঝা যায় এইস কতটা ভয়ানক। এরপর এইস এক এক করে সকল মৃত ডাকাতদের মুখোশ খুলতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না যাকে সে মূলত খুঁজছে। যেহেতু এইস এত নিখুঁতভাবে ডাকাতগুলোকে মেরেছে, এর জন্য দুইজন ডিটেকটিভ পুলিশ এইসকে তদন্ত করতে আসে। সেই দুইজন পুলিশ এইসকে প্রশ্ন করে, তুমি যখন ট্রেনিং করেছিলে তখন তোমার শুটিং স্কিল ছিল এভারেজ, কিন্তু এখন এত ভালো হলো কি করে? এইস তাদেরকে জানায়, যখন বিপদ একেবারে মাথার উপর ঘুরে তখন ব্রেন এমনিতেই কাজ করে। হয়তো এই কারণেই সে ডাকাতদের একেবারে নিখুঁতভাবে মারতে পেরেছে। এরপর সেই পুলিশরা এইসকে 6 মাস আগে ঘটে যাওয়া সেই ডাকাতের ফুটেজ দেখায়। তারা এইসকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় সেই দিনের ডাকাতির সাথে আজকের ডাকাতির কোনো কানেকশন আছে কিনা? সেই ভিডিও ফুটেজটিকে এইস অদ্ভুতভাবে দেখতে থাকে। তারপর এইস ডিটেকটিভদের একেবারে না বলে দেয়, কিন্তু এইসের মুখ দেখে মনে হচ্ছিল সে কিছু তো জানে এই ডাকাতির ব্যাপারে। এইস যখন রুম থেকে বের হয় তখন ম্যানেজার এইসকে বলে, এত বড় ঘটনা ঘটার পর আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে তুমি এখন 1 মাস কোনো ধরনের ফিল্ড জব করতে পারবে না। মানে এই 1 মাস তাকে অফিসে বসে কাজ করতে হবে। এছাড়াও তাকে টাকা ভর্তি ট্রাক নিয়ে ডেলিভারি রিলেটেড কোনো কাজও দেওয়া হবে না, কেননা এরকম ঘটনা ঘটার পর মানুষ ডিপ্রেশনে চলে যায়, যেটা তাদের কাজের জন্য বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। এসব শুনে এইস বলে, তোমার কি দেখে মনে হয় আমি ডিপ্রেশনে আছি? ঠিক তখনই এইসের সাথে এই কোম্পানির মালিক দেখা করতে আসে।
সে এইচকে ধন্যবাদ জানায় তার কোম্পানির এমপ্লয়ীদের বাঁচানোর জন্য। এইখানে মালিক ম্যানেজারকে বলে, আমাদের কোম্পানিতে এই ধরনের লোকের প্রয়োজন, কেননা এই ধরনের লোক থাকলে আমাদের টাকা সেফ থাকবে, কোম্পানিরও সুনাম হবে। তাই তুমি ওকে ফিল্ড জব করার অনুমতি দাও। এরপর আমাদের সেই দুজন পুলিশকে দেখানো হয় যারা কিং নামক একজন এফবিআই অফিসারের সাথে কথা বলছিল। সেই পুলিশ কিংকে বলে, আজ যে ডাকাতি হয়েছিল সেখানকার ডাকাতদের মূলত এইচ হত্যা করেছে। আমার তো এখানে কোনো গোলমাল মনে হচ্ছে। তারা আরো বলে, ফটিকো কোম্পানিতে আমাদের যে টাকা আছে সেটা মনে হয় ওখানে সেফ থাকবে না। কিন্তু কিং তার উত্তরে বলে, এইচ যেভাবে কাজ করছে ওইভাবেই তাকে কাজ করতে দাও। আমার মনে হয় না এইচের টাকার প্রতি কোনো লোভ আছে। সেই সাথে আমার মনে হয় এইচ আসলে এখানে অন্য কিছুর জন্য এসেছে। এরপর আমরা দেখতে পাই একজন মেয়ে এইচ এর সাথে দেখা করতে এসেছে। সেই মেয়েটি মূলত এইচকে ফটিকো কোম্পানির সকল এমপ্লয়ি এবং একমাত্র মেয়ে সিকিউরিটি গার্ড ডেইনার ইনফরমেশন দিতে এসেছে। সেই সাথে একটা অটোপসি রিপোর্টও দেয়। অটোপসি রিপোর্টটা হচ্ছে কোনো হত্যা মামলার একজন নির্দিষ্ট ব্যক্তির শরীরের সমস্ত পর্যবেক্ষণ পরীক্ষা এবং পরীক্ষার বিবরণ অন্তর্ভুক্ত করা। আর এখানেই আমরা সত্যি বুঝতে পারি যে এইচ ফটিকো কোম্পানিতে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। সো গাইস, আজ এই পর্যন্ত। কপিরাইট ইস্যুর কারণে মুভিটিকে 2 ভিডিওতে ভাগ করতে হলো। মুভির বাকি অংশ পার্ট 2 ভিডিওতে আসবে, কিন্তু তার জন্য তোমাদের আগ্রহ দেখাতে হবে। তাহলে শীঘ্রই আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। পার্ট 2 ভিডিও তোমরা চাও কিনা আমাকে কমেন্টে জানাও। কে কে আগ্রহী আমি দেখতে চাই। আর হ্যাঁ, পার্ট 2 ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটি অন করে রাখো, যাতে আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এই চ্যানেলটি একেবারে নতুন, তাই তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।